ওকে, সো আমরা হচ্ছে একদম আমাদের কোশ্চেন পেপার লাস্ট যে ইয়ার থেকে স্টার্ট হয়েছে আমরা সেখান থেকে হচ্ছে আমরা সলভিংটা স্টার্ট করব। সো বলতে গেলে এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়ানের যে ম্যাথসগুলো আছে, মোটামুটি নাম্বার কনভার্সন, তারপর বাইনারি এডিশন, আমরা এগুলো স্কিপ করবো কারণ এগুলো আমরা পারি, মোটামুটি ভালোভাবে পারবো, সমস্যা নাই। তারপরে গেটগুলো আমরা স্কিপ করবো, যদি কমপ্লেক্স টাইপের কোনো গেট আসে তখন আমরা দেখবো যে ওটা সলভ করা, দেখবো জাস্ট সিম্পলি সলভ করে জাস্ট মানে যতটা ফাস্ট সলভ করা যায় আমরা সলভ করে দেবো, সমস্যা নেই। সো আমরা মোস্টলি এখানে ফোকাস করবো আমাদের থিওরিটিক্যাল কনসেপ্টে আমরা ফোকাস করবো বেশি। সো তো কী করা যাচ্ছে, সেটা আমার ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোড করে সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের S2111। আচ্ছা, এবার একটা নাম্বার ওপেন করি, ব্রাউজার ওপেন করবো না। এইগুলো কেন হ্যাং করতেছে বা ল্যাগ করতেছে কেন বুঝতেছি না, যাই হোক। আচ্ছা, সো দেখেন ফার্স্ট অফ অল আমাদের এখানে যে কোশ্চেন দেওয়া আছে, এটা কি আনিয়া বা সামথিং কিছু হবে। আনিয়া স্ক্যানস অ্যান ইমেজ ইনটু হার কম্পিউটার ফর এ স্কুল প্রজেক্ট। দিস স্ক্যান ইমেজ ইজ আ বিট ম্যাপড ইমেজ। সো বিট ম্যাপড, সো এখন দেখেন আমাদের এখান থেকে একটু তাহলে কনসেপ্ট দেখতে হবে, হোয়াট ইজ বিট ম্যাপ ইমেজ। সো এইভাবে কিন্তু হচ্ছে আমাদের রিভিশনটা হয়ে যাবে যে হোয়াট ইজ, এখানে বললো যে দি স্ক্যান ইমেজ ইজ আ বিট ম্যাপড ইমেজ। সো বিট ম্যাপ ইমেজটাকে অ্যাকচুয়ালি হোয়াট ইজ বিট ম্যাপ ইমেজ। সো মেইন থিম যদি বলি যে বিট ম্যাপ ইমেজটা কিন্তু হচ্ছে যে যেই পিকচারে হচ্ছে আমাদের পিক্সেলগুলো ভিজিবল, ওই পিকচারটাকে হচ্ছে আমরা বলি বিট ম্যাপ ইমেজ, নাথিং এলস। সিম্পল। সো তাহলে আমরা যদি সিম্পলি একটু আমরা কনসেপ্টটা নিয়ে আসি আমাদের চ্যাট জিপিটি থেকে, জাস্ট সিম্পলি বই ডিফাইন bitmap image based on level syllabus. এই যে দেখ, এখানে সিম্পলি বলেছে a bitmap image is made up of a grid of individual pixels. সো তার মানে এখানে কিন্তু আমাদের bitmap যে ইমেজে, আমাদের এই bitmap ইমেজে কিন্তু পিক্সেলগুলো ভিজিবল হবে, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিক্সেল কিন্তু হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্ড এখানে কিন্তু মাস্ট বি আমাদের প্রত্যেকটা পিক্সেলে কিন্তু ফিক্সড বাইনারি ভ্যালু থাকবে ফর ফিক্সড কালার। এখানে এটা বসে ওয়ার ইচ পিক্সেল ইজ রিপ্রেজেন্টেড বাই আ বাইনারি ভ্যালু দ্যাট স্টোরস ইটস কালার। তো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ওয়ানে, আচ্ছা এটা আমরা নোট ডাউন করে ফেলবো। সো তাহলে এটা হচ্ছে আমাদের S2111। সো তাহলে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ওয়ান, কোয়েশ্চেন ওয়ান, আচ্ছা জাস্ট আ মিনিট, ফোনটা ধরে নেই। সো তাহলে আমরা এখানে যেটা করবো যে আমরা হচ্ছে কোয়েশ্চেন ওয়ানের থেকে হচ্ছে আমরা যে কনসেপ্টটা আমরা পেয়েছি, আমরা সেই কনসেপ্টটা হচ্ছে আমরা এখানে নোট ডাউন করবো, দেন হচ্ছে আমরা আমাদের অ্যান্সারে যাব। সো আমাদের তাহলে এখানে ফার্স্ট কনসেপ্টটা কি, বিটম্যাপ ইমেজ, রাইট? সো আমরা বিটম্যাপ ইমেজ পার্টটা এখানে জাস্ট সিম্পলি নোট ডাউন করে নিই, বিটম্যাপ ইমেজ।
সো তাহলে হচ্ছে আমরা বিটম্যাপ ইমেজের আমাদের ডেফিনেশনটা হচ্ছে আমরা এখানে জাস্ট ইনপুট করে দিব। সো দিস ইজ বিটম্যাপ ইমেজ ডেফিনেশন। আই থিঙ্ক আমাদের পেজের মার্জিনটা একটু ওকে ফাইন। সো কালার এটা হচ্ছে আমাদের ইউএস স্পেলিং সাপোর্ট করে, সো এটা হবে কালার। সো আপনারা ঠিক করে নিন। আচ্ছা, সো বিটম্যাপ ইমেজটা আমরা বুঝলাম। ইভেন এখানে কিন্তু কিছু কি পয়েন্টও আছে, সো এগুলোও জাস্ট দেখে রাখবেন। এটা কিন্তু আপনার জন্য বেটার হবে, এটা আপনার জন্য বেটার। সো তাহলে আমরা কি পয়েন্টগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। আই থিঙ্ক কি ফিচার্স, সো কি ফিচার্সগুলো আমরা এখানে অ্যাড করে দিলাম জাস্ট। তাহলে যেটা হবে যে আমাদের রিভিশনটা হচ্ছে একটা বেটার একটা পজিশনে যাবে, আপনার সুন্দর একটা রিভিশন আপনার এখানে আসবে। সো আমরা এই পার্টগুলো অ্যাড করে দিই, দেন দেখি যে আমাদের এখানে কি পয়েন্টস তারা এখানে ইনক্লুড করেছে। তো ফার্স্ট পয়েন্টে বলেছে অ্যান ইমেজ ইজ স্টোরড অ্যাজ আ 2-dimensional অ্যারে অফ পিক্সেলস। সেটা আমরা জানি, কারণ আমাদের এখানে তো ওয়েথ অ্যান্ড হাইটে কিন্তু হচ্ছে আমাদের পিক্সেলসগুলো আমাদের ওরিয়েন্টেড থাকে। ইচ পিক্সেল হ্যাজ আ বাইনারি ভ্যালু ডিপেন্ডিং অন ইটস কালার অর ব্রাইটনেস। ওকে ফাইন, বুঝলাম। দেন এখানে বলেছে the number of bits used for each pixel, the number of bits used for each pixel is called the color depth. ইভেন আমরা কিন্তু এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারি, the number of, আচ্ছা না এখানে পয়েন্ট এখানে অ্যাড করতে হবে না, আমি জাস্ট সেকেন্ড অ্যাড করে দিই। the number of bits used for each pixel is called the color depth or bit depth কিন্তু আমরা এটাকে বলতে পারি, রাইট? bit depth কিন্তু আমরা বলতে পারি। the total storage size depends on image resolution, number of pixels like into color depth। মানে আমাদের হচ্ছে সাইজ, মানে পিকচারের সাইজ ক্যালকুলেশনের আমাদের ইকুয়েশন তো হচ্ছে এটা, মানে ফর্মুলা তো হচ্ছে এটা। সো এই হচ্ছে গেল আমাদের কোশ্চেন 1 এর কনসেপ্টস। সো এইবার হচ্ছে আমরা দেখে আসি আমাদেরকে কোশ্চেন কি দিয়েছে। সো কোশ্চেন A1 এ বলেছে কমপ্লিট দ্য ফলোইং টেবল টু ডিসক্রাইব দ্য টু টার্মস অ্যাবাউট গ্রাফিক্স, সো পিক্সেলস অ্যান্ড ফাইল হেডার, রাইট? সো তাহলে হচ্ছে আমি এখানে কিন্তু যে আমাকে মার্ক করে দিই, সমস্যা নেই, মার্ক করে দিলেও হচ্ছে। সো তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের এ, সো কোয়েশ্চেন এ হচ্ছে 1। আচ্ছা, সো এটাকে একটু মার্ক করে নেই বোল্ড। আচ্ছা, সো তাহলে এখানে আমাদের ফার্স্ট হচ্ছে পিক্সেল। সো পিক্সেল, সো পিক্সেল কি, হোয়াট ইজ পিক্সেল, এটা কিন্তু আমরা জানি, তাই না? এটা কিন্তু আমরা জানি। ইভেন আমরা কিন্তু এটাকে সিম্পলি কিন্তু এভাবে লিখতে পারি যে ইজ আ সিঙ্গেল স্কোয়ার, it is single square of one color, the single square of one color and the smallest, just আমি কিন্তু এখানে জাস্ট দুইটা পয়েন্ট কিন্তু আমি জাস্ট একসাথে কম্বাইন করে কিন্তু আমি একটা ডেফিনেশন দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এখান থেকে যখন একটা পয়েন্ট আপনি এখানে এনশিওর করলে কিন্তু হবে। সো ইট ইজ আ সিঙ্গেল স্কোয়ার অফ ওয়ান কালার and it is the smallest, and it is the smallest addressable element in an image, addressable element in an image। গেল, এই কিন্তু হচ্ছে আমাদের সিম্পল একটা পয়েন্ট গেল ফর ফর পিক্সেলস। দেন বি না, নট বি, সো আমাদের নাম্বার 2। সো আমরা এখানে নাম্বার, ও সরি আমাদের ফাইল হেডার বাকি আছে, সরি। সো আমাদের হচ্ছে ফাইল হেডার বাকি আছে। সো ফাইল হেডার জিনিসটা কিন্তু হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার ইমেজের যে ইনফরমেশনগুলো আছে সেইগুলা। সো এই ফাইল, আমি এখানে এটাও বলে দিই, ফাইল হেডারকে কিন্তু আমরা সামহাও মেটা ডেটাও বলতে পারি, মেটা ডেটা, ফাইল হেডার মেটা ডেটা। সো আমরা এটা বলতে পারি। সো ইন ওয়ান ওয়ার্ড আমরা বলতে পারি it refers to the detailed information about bitmap image.
সো ইভেন আমরা এখানে এটাও বলতে পারি ডেটা it refers to the it refers to the data about the bitmap image. সিম্পল গেল কিন্তু লাইক এখানে আমরা দিয়ে দিলাম এক্সাম্পল লাইক যে আপনার এক্সাম্পল e.g লাইক এক্সাম্পল হচ্ছে আমরা বলতে পারি নাম্বার অফ কালার্স তারপর হচ্ছে বিট ডেপথ মানে সব কিছু যখন আমরা একসাথে হচ্ছে আমরা মানে আপনার শো করব মানে সব কিছু হচ্ছে আমরা একসাথে হচ্ছে একটা ব্লকের মধ্যে হচ্ছে আমরা এগুলোকে স্টোর করে রেখে দিব মানে আমাদের একটা ইমেজের ইনফরমেশনটা হচ্ছে আমরা একটা ব্লকের মধ্যে স্টোর করে রেখে দেবো অ্যান্ড ওইখানে হচ্ছে আমাদের হচ্ছে কী থাকবে ইনফরমেশন লাইক এই যে নাম্বার অফ কালার বিট ডেপথ তারপর ডেট টেকেন কবে হচ্ছে এই পিকচারটা হচ্ছে আপনার ক্যাপচার করা হয়েছে ডেট টেকেন তারপর হচ্ছে আমাদের ডাইমেনশন মানে হচ্ছে রেজলিউশন থাকতেই পারে হ্যাঁ কারণ দেখেন আমাদের কম্পিউটারে কিন্তু কখনো রেজলিউশন কিন্তু লেখা থাকে না কম্পিউটারে কিন্তু হচ্ছে আমাদের অলওয়েজ কিন্তু হচ্ছে ডাইমেনশন লেখা থাকে দেখেন আমি যদি এখান থেকে কোনো একটা পিকচারে যাই জাস্ট এটা একটা পিকচার আমি এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে যাব হচ্ছে প্রপার্টিসে গেলাম এবার যাব ডিটেলস এই যে দেখেন এখানে লেখা আছে ডাইমেনশন 607 সো আমাদের কম্পিউটার কিন্তু কখনো কিন্তু রেজলিউশন লেখা থাকে না অলওয়েজ লেখা থাকে হচ্ছে তার ডাইমেনশন সো তাহলে এই হচ্ছে গেল আমাদের ফাইল হেডারের কনসেপ্ট তাহলে আমাদের নাম্বার এ শেষ নাও দেখব হচ্ছে নাম্বার বি এটাকে আমি একটু সরাই দিই জাস্ট সরি আমরা বলবো নাম্বার 2 So number 2 তে বলেছে the image is scanned with an image resolution of 1024x512 pixels and color depth দেওয়া আছে calculate the estimate for the file size giving you answer in maybe bytes show your working so আমাকে হচ্ছে maybe byte এ আমাদেরকে আপনার answer find out করতে হবে so maybe byte so তাহলে হচ্ছে আমাদের size of image তাহলে কি হবে আমাদের ইয়ে দেওয়া আছে রেজলিউশন হচ্ছে 1024 ইনটু 512 ইনটু কালার ডেপথ হচ্ছে 8 সো দিস ইজ ইন বিট এন্ড দেন তাহলে হচ্ছে আমাকে বাইটে কনভার্ট করতে হবে সো বাইটে কনভার্ট করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে আমাকে হচ্ছে মেবি বাইটে কনভার্ট করতে হবে সো তাহলে ফার্স্টে হচ্ছে এইটাকে আমি একটা ব্র্যাকেটসের মধ্যে ইনক্লুড করে দিলাম নাও ডিভাইডেড বাই ফার্স্টে হচ্ছে আমরা বিট থেকে বাইটে যাব সো ডিভাইড বাই 8 হবে সো ডিভাইড বাই 8 দেন বাইট থেকে যাব হচ্ছে কিবি বাইট সো তার মানে হচ্ছে ইনটু 1024 দেন এগেইন হচ্ছে কিবি বাইট থেকে মেবি বাইট সো এগেইন 1024 সো তাহলে কিন্তু তাহলে এখানে আমরা যেটা করতে পারি আমাদের এখানে 88 তো এখানে বলতে গেলে আমাদের অলমোস্ট কিন্তু আমাদের তো অনেক কিছু ইয়ে হয়ে যায় লাইক দেখেন আমাদের এখানে 88 কিন্তু কাট আউট 1024 কিন্তু কাট আউট রাইট তাহলে কিন্তু এখানে আলটিমেটলি আমাদের থাকতেছে কি আমাদের থাকতেছে হচ্ছে উপরে থাকবে হচ্ছে 512 ডিভাইড বাই নিচে থাকতেছে 1024 রাইট ইভেন 512 দিয়ে কিন্তু আমরা 1024 এ কিন্তু আমরা এগেইন আমরা ডিভাইড করতে পারবো 512 ইনটু 2 মানে হচ্ছে 1024 তাহলে এখানে থাকবে হাফ সো দ্যাটস মিন 0.5 সো 0.5 mi b আমার কোশ্চেন বলছে মেবি বাইটস সো আমরা এখানে এটাই লিখব মেবি বাইটস আমরা mib লিখব না মেবি বাইটস ব্যাস শেষ সো আমরা জাস্ট এইটুকু আমরা এখান থেকে জাস্ট ইরেজ করে দিলাম আমার লাগবে না এত হয়ে গেল 0.5 আচ্ছা তাহলে লিখে দেই ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং সো 0.5 মেবি বাইটস আচ্ছা হাফটা ডিভাইড ছিল এইভাবে লিখি সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পেরেছেন হ্যাঁ ইজি জিনিস আচ্ছা নাম্বার 2 তো গেল আমাদের দেন হচ্ছে আমাদের বি ফাইন আচ্ছা
সো কোয়েশ্চেন এটা হচ্ছে আমরা একটু রেড কালার করে দিই যাতে প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা ইন্ডিভিজুয়ালি মার্ক করতে পারি। এটা 16 করে দেই, এটা একটু বিগ করে দেই। আচ্ছা এটা হচ্ছে এগুলা গ্রিন কালার না ব্লু কালার করে দিই। ফাইন, অ্যান্ড 1 2 এগুলো হচ্ছে আমরা গ্রিন কালার করে দিই, সো আমাদের বুঝতে ইজি হবে। ওকে ফাইন, আচ্ছা গেল। এবার বি নাম্বার কি বলেছে দেখেন, দ্য ইমেজ ইজ কম্প্রেস ইউজিং লসলেস কম্প্রেশন। ওকে ফাইন, সো তাহলে এখন আমাদেরকে এখানে লসলেস কম্প্রেশন নিয়ে লিখতে হবে। সো তাহলে আমাকে লসলেস কম্প্রেশন কিন্তু আমার তাহলে এখানে ইন্ডিভিজুয়ালি ভাবে আমার লেখার দরকার নাই। সো আইডেন্টিফাই ওয়ান মেথড অফ লসলেস কম্প্রেশন দ্যাট ক্যান বি ইউজ টু কম্প্রেস দ্য ইমেজ অ্যান্ড ডিসক্রাইব হাউ মেথড উইল রিডিউস দ্য ফাইল সাইজ। সো আমরা কিন্তু ভালো করেই জানি যে আমাদের কিন্তু রান লেন্থ এনকোডিং আছে, রাইট? ফাইন, সো আমরা এখানে বলতে পারি আমাদের রান লেন্থ এনকোডিং। সো তাহলে হচ্ছে আমরা এখানে সিম্পলি মেনশন করে ফেলি আমাদের রান লেন্থ এনকোডিং, রান লেন্থ এনকোডিং। শর্টকাট লিখতে হবে না, শর্টকাট অ্যাব্রিভিয়েশন লিখতে হবে না। সো অ্যান্ড বলেছে আপনাকে ডেসক্রিপশন ফর 2 মার্কস। সো আমরা এখানে জাস্ট এক দুটা পয়েন্ট আমরা এখানে এক্সট্রা দিয়ে দেবো জাস্ট ফর আপনার বেটার রিভিশন। সো তাহলে এখানে হচ্ছে আমাদের বলতে হবে এটা অ্যাকচুয়ালি আমাদের কাজ করে কীভাবে, তাই না? সো রান লেন্থ এনকোডিংটাকে তাহলে আমরা চাই আমাদের জানি যে আমার এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের কী হয়, আমাদের রান লেন্থ এনকোডিং কিন্তু কী হয় আমরা কিন্তু ভালো করে জানি যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখবো যে আমাদের যেটা হচ্ছে আমাদের যে ডেটা সেখানে হচ্ছে আমাদের রিপিটেড কোনো প্যাটার্ন আছে কিনা, অর রিপিটেড কোনো কালার বা রিপিটেড কোনো সিকোয়েন্স আছে কিনা। যদি আমাদের মোটামুটি একটা বিগ অ্যামাউন্টে যদি রিপিটেড প্যাটার্ন যদি থাকে আর রিপিটেড কালার আর রিপিটেড সিকোয়েন্স যদি থাকে তাহলে তখন কিন্তু হচ্ছে আমরা ওইগুলোকে আমরা কাউন্ট করব উইথ দ্য ইন্ডিভিজুয়াল ভ্যালু। এটা তো আমরা জানি, লাইক ব্যাপারটা এরকম যে আমার টেক্সট হচ্ছে আমরা জানি সবাই রান লেন্থ এর করে আমরা চিনি। ধরুন হচ্ছে আমার এটা হচ্ছে টেক্সট এ বি 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 সি সি ই, এটা তাহলে এখানে দেখেন আমরা এখানে কিন্তু এ হচ্ছে কিন্তু আমার একটা রিপিটেড কিন্তু প্যাটার্ন। সো এখানে আমার তাহলে এ আছে কয়টা, এখানে আমার এ হচ্ছে 7টা। সো আমি তখন লিখতে পারি 7 এ। তাহলে এই হচ্ছে কি আমাদের একটা প্যাটার্ন আমরা নিলাম উইথ ইটস কাউন্ট। তারপরে এখানে বি হচ্ছে 3টা রিপিটেড প্যাটার্ন হচ্ছে বি, যেখানে আমাদের 3বার কিন্তু এটা রিপিট করা হয়েছে। সো আমরা একটা প্যাটার্ন নেব বি অ্যান্ড উইথ ইটস কাউন্ট করতে হবে 3। সো তো লিখবো 3b। তারপর সেম ভাবে 2c অ্যান্ড দেন 1e। তো এই হচ্ছে কি আমাদের কম্প্রেস ডেটা, তাই না? সো তাহলে এটাই কিন্তু আমাদের মেইন থিম কিন্তু এটাই। সো তাহলে এখন যদি আমরা এখানে কি বলছে, অ্যান্ড ডেসক্রাইব হাউ দ্য মেথড উইল রিডিউস দ্য ফাইল সাইজ। সো তাহলে এইটাই জাস্ট যেন সিম্পলি আমরা একটু চ্যাটজিপিটি কাজ করব, হাউ আর্লি রিডিউস ফাইল সাইজ। আচ্ছা এটা কি কোনো স্পেসিফিক কোনো প্যাটার্নের ক্ষেত্রে, ইমেজ ফাইলের ক্ষেত্রে, তাই না? এইখানে বলে দিয়েছি যে আপনার ইউজ টু কম্প্রেস দি ইমেজ। সো আমাদেরকে ইমেজ ফাইলের উপর বেস করে আমাকে অ্যান্সার করতে হবে। সো আমি এখানে বলবো হাউ ফাইল সাইজ অফ অ্যান ইমেজ, give 3 major shorter points আমরা এটাকে তাকে বলি যে give বলি based on a level ওকে। তো দেখেন এখানে বলেছে rounds of identical pixels are replaced by a single value plus the number of items it repeats. I think আপনি এটা বুঝতে পেরেছেন। এই যে সেম জিনিস কি বলেছে, এই যে এখানে rounds of identical pixels are replaced by a single value, এই যে replaced by a single value, এই যে a value plus the number of items it repeats, এই যে numbers of items it repeats. This avoids storing each pixel separately, so less binary data is needed. The file size is reduced when
images contain large areas of the same color, symbol graphics. তার মেইন থিম হচ্ছে আমাদের এই লসলেস এর এই রান লেন্থ এনকোডিংটা কিন্তু কি আপনার যদি মানে রিপিটেড প্যাটার্ন খুব বেশি নাই বা আপনার যে সেম কালার পিক্সেল হচ্ছে আপনার খুব বেশি একটা নাই, এই টাইপের ইমেজে কিন্তু রান লেন্থ এনকোডিং কিন্তু কাজ করবে না। উল্টো আপনার দেখা যাবে যে আপনার ফাইলের সাইজ আপনার আরও আপনার ইয়ে হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। সো এই আমরা এই তিনটা পয়েন্ট জাস্ট সিম্পলি আমরা এখানে অ্যাড করে দিতে পারি। সো সো এই কিন্তু হচ্ছে আমাদের পিক্সেলের উপর বেস করে কিন্তু আমরা কিছু পয়েন্ট আমরা এখানে মেনশন করে দিলাম। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, ইজি জিনিস, খুবই ইজি কনসেপ্ট। এবার দেখে আসি আমাদের কোয়েশ্চেন 1 সি আছে। ওকে ফাইন, সো লেটস গো টু কোয়েশ্চেন সি। সি সো সিতে বলেছে আমার কি করতে হবে, ও এখানে তো হচ্ছে আমাদের কনভার্সন। সো আই থিঙ্ক আপনি এগুলো পারবেন। এখন আমাদের এখানে তো এই যে কনভার্ট করতে হবে one of the colors, FC is the amount of red, 23 is the amount of green, 8 is the amount of blue the color, কনভার্ট দেখে যাবে। সো FC কে হচ্ছে আমার ডেনারিতে কনভার্ট করতে হবে। সো এটা আপনি জানেন, আপনি পারেন, আই থিঙ্ক এটা আর আমার দেখানোর কোনো দরকার নাই। এরপরে এখানে বলেছে আমাদেরকে কি করতে হবে, বাইনারি অ্যাডিশন। the amount of green is এইটা, this has the denary number 15 added to it to create a second color, add the denary number the binary number এটা and give your answer in binary. okay fine, so এটা সো আমাদের এখানে হচ্ছে বাইনারি অ্যাডিশন করতে হবে। সো এটা আপনি পারবেন, ইজি জিনিস। সো এটা আমরা আর ই করলাম না, এখানে আমরা এক্সপ্লেইন করতে গেলাম না। এরপরে বলেছে হেক্সাডেসিমাল 23 in 2's complement representation is this one, then the denary number 10 needs to be subtracted from this value, subtracted from this value. So subtract the denary number 10 from the 2's complement, এইটা okay fine, from the 2's complement এইটা। তো এইখানে কনসেপ্টটা আমি হয়তো আপনার ক্লিয়ার না হতে পারে, তো আমি একটু ক্লিয়ার করে দিই। কোশ্চেনে বলেছে হেক্সাডেসিমাল 23 ইন 2's complement এটা, ঠিক আছে, আমাদের এটা তো হচ্ছে ইন 2's complement ফর্মেই আছে, সে আমাকে বলেই দিয়েছে। the denary number 10 needs to be subtract from this value, সো তাহলে তার মানে এইটা থেকে আমাকে 10 সাবট্রাক্ট করতে হবে, মানে আমাকে -10 এর যে বাইনারি ভ্যালু সেইটা কিন্তু আমাকে এটার সাথে অ্যাড করতে হবে। তার মানে আমার ফার্স্ট টাস্ক কি, দেখেন এখানে কি বলছে, সাবট্রাক্ট দ্য ডেনারি নাম্বার 10 ফ্রম দ্য 2's complement representation, এইটা। সো তার মানে আপনাকে বলেছে যে এই নাম্বার, এই বাইনারি ভ্যালুটা থেকে 10 আপনার সাবট্রাক্ট করতে হবে, মানে এইটা -10। সো তাহলে আমরা ফার্স্টে কি করবো, যে আমরা হচ্ছে -10 এর বাইনারি ভ্যালুটা ফাইন্ড আউট করবো। তাহলে কিভাবে হবে, সো আমাদের তাহলে এখানে 10 কত, 10 হচ্ছে কিন্তু এটা হচ্ছে আমাদের সি নাকি C3, আচ্ছা এটা মেনশন করে দিই C3। সো তাহলে এখানে আমাদের কি হচ্ছে, আমরা ফার্স্ট 10 ফাইন্ড আউট করব ইন 8 বিট বাইনারি 0000101 সরি 010। দেন হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে ইনভার্স করব, তাই না? সো ইনভার্স করলে কি হবে 11110101। দেন কি করব, আমরা এর সাথে +1 অ্যাড করব, +1 করলে কি হবে 11 হবে 0, ক্যারি যাবে 1, দেন 101, এবার 10 থাকলো, আর আগে তো আমাদের 1 গুলো থাকলো। আপনারা জাস্ট করলে বুঝতে পারবেন যে আমাদের এখান থেকে কি করে। সো এই কিন্তু হচ্ছে কি আমাদের -10, রাইট? এটা কিন্তু হচ্ছে কি আমাদের -10 কিন্তু আমরা ফাইন্ড আউট করে ফেললাম। সো তাহলে আমি দেখো এই পার্টটা আমি নিচে লিখে দেই। সো -10 হচ্ছে আমাদের কি আসলো, -10 আমাদের আসলে হচ্ছে 11110110। এবার আমরা কি করব, এই ভ্যালুটার সাথে হচ্ছে আমাদের এই ভ্যালুটাকে আমরা অ্যাড করব।
অ্যাড করতে হবে সিম্পলি। তো ব্যাপারটা কি হবে যে তাহলে অ্যাডিশন ইকুয়াল টু, সো এখানে হচ্ছে 0 0 1 0 0 0 1 0 0 0 1 1 প্লাস তার সাথে অ্যাড করবো আমাদের -10 1 1 1 1 0 1 1 0। ব্যাস এখান থেকে আমাদের অ্যাড করলে আমাদের আসবে হচ্ছে আপনার 0 0 0 1 1 0 0 1। তো এই হচ্ছে আমাদের আপনার মানে কি বলে আপনার এডিশনটা আসবে আমাদের। তো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে অ্যান্সার ইন বাইনারি। সো আমাদের এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না কিন্তু এই জিনিসগুলো। সো আমাদের মনে হয় এখনও বাকি আছে। আচ্ছা আমার এই চ্যাপ্টারটাও তাও আমি এটা বলে দিই, এটা আমাদের চ্যাপ্টার 7 থেকে, তো তাও বলে দিই, এটা খুবই সিম্পল জিনিস আসলে, কমপ্লেক্স কিছু না। কি বলছে আনিয়া? আচ্ছা আমরা আগে এটা ডিটা এখানে লিখে নিই। আচ্ছা সো ডি নাম্বারে কি বলেছে, Ania made sure that the image was not subject to any copyright before scanning it. সো তাহলে হচ্ছে আনিয়া মানে আনিয়া হচ্ছে আপনার অলরেডি সে শিওর করে ফেলেছে যে ওই যে ইমেজটা হচ্ছে সে আপনার সে কি করতেছিল ইমেজটা নিয়ে, ও আনিয়া হচ্ছে একটা ইমেজ স্ক্যান করেছে অ্যান্ড সে কিন্তু এটা অলরেডি শেয়ার করেছে যে আপনার ইমেজ ওয়াজ নট সাবজেক্ট টু এনি কপিরাইট বিফোর স্ক্যানিং ইট। সো তাহলে হচ্ছে ইমেজটাতে হচ্ছে সে আপনার বিফোর স্ক্যানিং সে কিন্তু আপনার আপাতত কোনো কপিরাইট কিন্তু সে আপনার ইয়ে করতে পারেনি, আপনার কিন্তু মানে সিম্পলি কিন্তু সে আপনার মানে নোটিফাই করতে পারেনি বা কোনো কপিরাইট সে দেখেনি যে আপনার ওইটাতে কোনো কপিরাইট আছে বা সামথিং এরকম কিছু হবে। যাই হোক, সো মেইন থিম হচ্ছে ডিসক্রাইব হোয়াট ইজ মিন বাই কপিরাইট। সো কপিরাইট এর মানে মেইন থিমটা অ্যাকচুয়ালি আমরা কপিরাইট বলতে কী বুঝি, সিম্পলি যদি বলি যে আমি একটা সফটওয়্যার আর আমি হচ্ছে একটা ইমেজ আমি ক্রিয়েট করছি, আমার ইমেজটা যদি আপনি ফুল কপি করেন বা আপনি 50% কপি করেন বা 20% কপি করেন বা 10% কপি করেন, কোনো একটা পার্ট আমার ক্রিয়েটেড ইমেজ থেকে কোনো একটা পার্টও যদি আপনি ইউজ করেন, সো তার মানে কিন্তু আপনি কিন্তু কপিরাইটের আন্ডারে থাকবেন। এর ইভেন আমি যদি নোটিস করতে পারি যে আপনি আমার ক্রিয়েটেড ইমেজ থেকে কোনো একটা পার্ট আপনি ইউজ করছেন উইথাউট ক্রেডিট, তখন কিন্তু আমি কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম করে কিন্তু আমি লাইক কি বলে আমি কিন্তু আপনার মামলা করে দিতে পারবো। সো তাহলে ফ্যাক্টরটা হচ্ছে এইটাই, মানে কপিরাইটের মেইন থিম তো এটাই, তাই না? সো আমরা এখন জাস্ট চ্যাট জিপিটিকে সিম্পলি আস্ক করি give 3 major points, 3 না 4 দিয়ে দিই, points on copyright, major points on copyright based on pay level. খুব সিম্পল একদম, মানে মেইন পয়েন্টগুলো দিয়েছে এখানে। দেখেন কি বলেছে, what does that actually copyright mean? Legal protection is automatically given to the creator of original work for software, images, music, text, etc. It prevents unauthorized copying, distribution or modification of the work without the owner's permission, give the creators rights to earn money from their work, and infringement can lead to legal consequences such as fines or prosecution. এই তো মানে সিম্পল জিনিস গেল আমাদের, একদম সিম্পল কিছু পার্ট। সো তাহলে এই চারটা পয়েন্ট জাস্ট আমরা সিম্পলি আমাদের অ্যাড করে দিব। সো কপিরাইট, সো কপিরাইট ইভেন এই চারটা পয়েন্ট যদি আপনি সিম্পলি ভালো করে মাথায় রাখেন, আই থিঙ্ক আপনার এক্সামে হয়ে যাবে, এক্সামে আপনার হয়ে যাবে। সরি, আচ্ছা আনঅথরাইজড এটা জেড হবে, হ্যাঁ মানে আপনাদের
ইউকেতে হচ্ছে এস, বাট ইউএস হচ্ছে জেড, যা কিছু করার নাই। সো এই হচ্ছে এগুলো আমাদের কপিরাইটের কনসেপ্ট। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, এখানে না বোঝার মতো আর কোনো কিছুই নাই। সো আমরা এক্সাম্পল পার্টটা একটু বোল্ড আউট করে দিই, আপনার বুঝতে ইজি হয়, কারণ সামটাইম আপনার এখানে এক্সাম্পল না লিখলেও হবে, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। সো এই হচ্ছে আমাদের গেল কোয়েশ্চেন এ। আচ্ছা ফাইন, দেন হচ্ছে আমরা আমাদের নেক্সট পার্টগুলো দেখি। কোয়েশ্চেন 2 তে যাব আমরা। সো আমরা এইটা কপি করি এখান থেকে, কোয়েশ্চেন 1 নেক্সট পেজে চলে যাই আমরা, দেন গো টু কোয়েশ্চেন 2। আচ্ছা, সো কোয়েশ্চেন 2 তে তো হচ্ছে আমাদের জাস্ট ম্যাচিং করতে হবে। এটা তো আপনি এমনিও পারবেন, তো আমরা দেখি। এটা মেবি হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 থেকে আসছে। সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার, এই যে bring when's computer comes with an operating system utility software, draw one line from each utility software to its correct description. সো তাহলে হচ্ছে আমরা 2a, এটা আমরা আগে লিখে নিই এখানে, and it's in bold and color not this one. সো তাহলে এখানে আমাদের ফার্স্ট হচ্ছে ডিস্ক ফরম্যাটার। ডিস্ক ফরম্যাটার, সো ডিস্ক ফরম্যাটার জিনিসটা কি? ডিস্ক ফরম্যাটার, সো তার মানে কিন্তু ব্যাপারটা মনে করেন যে আপনার কিন্তু হচ্ছে আমরা ফরম্যাট কখন করি একটা ডিস্ক, সিম্পলি ঠিক আছে, যে আমরা একটা এই যে যেমন ব্যাপারটি এরকম, ধরেন যে আমরা যেখান থেকে দিস পিসিতে যাই, লাইক দিস পিসিতে গেলাম, দিস পিসিতে যাওয়ার পর আমার এখানে অনেকগুলা আছে, আমার এখানে ধরেন যে আপনার পেন ড্রাইভও থাকতে পারে। সো আমি ধরেন যে লাইক এই ড্যাপটা মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এই যে আসে ফরম্যাটে যে এখান থেকে আমি একটু ওয়েট করি আসবে, এবার এখানে যদি আমি স্টার্ট দিয়ে ফরম্যাট দিয়ে দিই, তাহলে কিন্তু কি হবে, আমাদের এটা কিন্তু ফুললি ফরম্যাট হয়ে যাবে, রেডি টু ইউজ অ্যাজ আ আপনার লাইক নিউ স্টোরেজ বা সামথিং লাইক দ্যাট। সো এটাই কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিস্ক ফরম্যাটারের মেইন টাস্ক, তাই না? সো তাহলে এটাই যদি আমরা এখানে সিম্পলি তাহলে কোনটার সাথে ম্যাচ করে দেখি, স্ক্যান সফটওয়্যার ফর এরর্স, এটা তো হবেই না। মুভস পার্টস ফাইলস টু ইচ, এটাও হবে না। ক্রিয়েটস আ কপি অফ ডেটা দ্যাট ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, এটাও হবে না। সেটস আপ আ ডিস্ক সো ইট ইজ রেডি টু স্টোর ফাইলস, মেবি এটা হলেও হতে পারে। আর কি আছে দেখি, স্ক্যানস ফর এরর্স ইন আ ডিস্ক অ্যান্ড কারেক্টস দেম, এটাও হবে না। ক্রিয়েটস আ কপি ডেটা ইন কেস, দেন এটাও হবে না। তাহলে আমাদের এইটাই হবে, সেটস আপ আ ডিস্ক সো দ্যাট ইট ইজ রেডি টু স্টোর ফাইলস। সো sets up a disk so it is ready to store files. Then হচ্ছে আমাদের defragmentation। সো ডিফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে ব্যাপারটা সিম্পলি বলি যে আপনার স্টোরেজের মধ্যে মানে আপনার হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে আপনার যত ফাইলস আছে সব ফাইলসগুলো হচ্ছে আপনাকে সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে আপনার ফাইলগুলোকে সুন্দর করে সাজায় রাখা, সিম্পলি যেটা বললাম, যাতে হচ্ছে আপনার কোনো ফাইল খুঁজতে আপনার প্রবলেম না হয়, অ্যান্ড আপনার যাতে হচ্ছে আপনার স্টোরেজের স্পেসটাও যাতে হচ্ছে আপনার পারফেক্টলি ইউজ হয়, ঠিক আছে, কোনো গ্যাদারিং যাতে না হয় আপনার ফাইলসগুলোর মধ্যে, এটাকে আমরা বলি হচ্ছে ডিফ্র্যাগমেন্টেশন করা, ঠিক আছে। মানে এটা কিন্তু আমরা করতে পারি, লাইক এই যে আমরা যদি এখানে যাই উইন্ডোজের সার্চ বারে গিয়ে যদি টাইপ করি ডিফ্র্যাগমেন্টেশন, এই যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ নামে একটা অপশন হবে, এখানে যাওয়ার পর এই যে আপনি এখান থেকে জাস্ট প্রত্যেকটা ড্রাইভ হচ্ছে আপনি সিলেক্ট করবেন আর এখানে দেবেন হচ্ছে অপটিমাইজ, তাহলে যেটা হবে আপনার এই প্রত্যেকটা ড্রাইভের মধ্যে আপনার যত ফাইলস আছে সবগুলো ফাইলস হচ্ছে আপনার একটা সিস্টেমেটিক ম্যানারে হচ্ছে আপনার সুন্দর করে সাজানো গোছানো হয়ে যাবে। মানে হচ্ছে বলা যায় যে আমরা মেকআপ করে হচ্ছে এগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো, ব্যাপারটা হচ্ছে এরকম এরকম প্রত্যেকটা ড্রাইভ সিলেক্ট করে এখান থেকে দিয়ে দেবেন অপটিমাইজ, ব্যাস তাহলে কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আর কি মেইন থিম আমাদের ফ্র্যাগমেন্টেশনের। তাহলে দেখি আমাদের এটা কোনটার সাথে ম্যাচ করে। স্ক্যান্স তো হবেই না, ক্রিয়েট কপি হবে না, স্ক্যান্স ফর এরর এটাও হবে না, ক্রিয়েট আ কপি ডেটাকে অরিজিনাল লস না, মেবি এটা হতে পারে যে মুভস পার্টস অফ ফাইল সো দ্যাট ইচ ফাইল ইজ কন্টিগুয়াস ইন মেমোরি, হ্যাঁ এটাই হবে। সো মুভস পার্টস
files so that each file is contiguous in memory. Then হচ্ছে আমাদের ব্যাকআপ তো এটা বলতে গেলে আপনি অলরেডি বুঝেন, তাও দেখবো আর কি। আচ্ছা, সো ব্যাকআপ মানে তো মনে করেন যে আমাদেরকে অবশ্যই হচ্ছে আমাদেরকে মানে ব্যাপারটা এরকম যে আপনার যেটা হচ্ছে অরিজিনাল ফাইল বা আপনার যেটা হচ্ছে হার্ড কপি বা আপনার যেটা মেইন ফাইলটা হচ্ছে আপনার যাতে যদি ইন কেস কোনো কারণে ইন ফিউচারে কোনো অ্যাক্সিডেন্টলি যাতে লস না হয় সেই জন্য হচ্ছে আমরা ওই অরিজিনাল ফাইলটার একটা কপি হচ্ছে আমরা রেখে দেব। দেখি তাহলে এরকম কোথায় আছে আমাদের একদম লাস্টেরটা ছিল যে ক্রিয়েটস আ কপি অফ ডেটা ইন কেস the original is lost. So আমরা এইটাই এখানে বলতে পারি যে creates a copy data in case the original is lost. Then হচ্ছে আমাদের disk repair. So disk repair হচ্ছে আমাদের আরেকটা পার্ট। disk repair তো আমরা জানি ভালো করে যে disk repair আমরা কি করি, আমরা হচ্ছে আমরা দেখব যে আমাদের যে স্টোরেজ যেই ড্রাইভগুলো আছে ওই ড্রাইভগুলোর মধ্যে হচ্ছে আমাদের কোনো প্রবলেম যদি থাকে, সো ওই প্রবলেমগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করব। হ্যাঁ, প্রবলেমগুলো ফাইন্ড আউট করব। সো ফাইন্ড আউট করতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই ওই স্টোরেজগুলো বা ওই ড্রাইভগুলো আমাকে স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে তো আমরা কখনোই প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো না। সো তাহলে হচ্ছে আমাকে ড্রাইভগুলো স্ক্যান করতে হবে, তাই না? স্ক্যান করার পর সো মানে সিম্পলি এখন আপনার পিসে যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে দেখা গেল যে আপনি এই ড্রাইভের এখানে এসে মাউসের রাইট বাটন যে করেন ক্লিক করার পর আপনি এখানে কিন্তু স্ক্যানিং এর অপশন আপনি পেয়ে যাবেন যদি আপনার পিসিতে অ্যান্টিভাইরাস থাকে। ইভেন এই যে আমার এখানে লেখা আছে যে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার, এখানে এটাও আছে, অপশন আছে। সো তাহলে আমরা স্ক্যান করব, যদি কোনো প্রবলেম যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে ওই প্রবলেমটা কিন্তু হচ্ছে কি আমরা আবার ফিক্সও করে ফেলবো, ব্যস্ত আমাদের টাস্ক কিন্তু এটাই। সো এটাকে আমরা কি বলি ডিস্ক রিপেয়ার। সো আই থিঙ্ক এটা আমাদের এটা হতে পারে, দেখি দ্য স্ক্যান সফটওয়্যার ফর এরর্স অ্যান্ড রিপেয়ার্স দ্য প্রবলেমস। না, এটা তো সফটওয়্যার বলতেছে, আমরা তো সফটওয়্যার তো আমরা স্ক্যান করবো, আমরা হচ্ছে ডিস্ক স্ক্যান করবো। মুভস পার্ট হবে না, কিটস হবে না, এই যেটা হবে scans for errors in a disk and corrects them. So তাহলে এটা আমরা লিখতে পারি scans for errors in a disk and corrects them. Okay, so আমাদের 2a গেল। দেন হচ্ছে আমাদের এখানে কি বলেছে দেখি, identify 4 key management tasks that operating system will perform. এটা তো আমরা জানি, লাইক আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেমের মেইন টাস্কগুলোকে, মেইন ফাংশনালিটি, মেইন প্রপার্টিস, মেইন ক্যারেক্টারিস্টিক যাই বলি না কেন। সো যেমন আমাদের হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ইনপুট আউটপুট ম্যানেজমেন্ট, ইউজার ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং ম্যানেজমেন্ট, অনেক কিছু তো আছে। সো এটা আর লিখলাম না এখানে, আই থিঙ্ক এটা আপনারা জানেন ভালো করেই। হ্যাঁ, সো মানে যেগুলো হচ্ছে আমাদের মানে একদম ইজি জিনিস না। আচ্ছা তাও লিখে দেই, জাস্ট রিডিং তো হয়ে গেল, লিখে দিতে কোনো সমস্যা নেই, লিখেই দেই। সো নাম্বার বি, সো কি বলা যায়, ফিচার্স আর ফাংশনালিটি অফ অপারেটিং সিস্টেম। হ্যাঁ, ফাংশনালিটি দিয়ে দিই, ফাংশনালিটি অফ ওএস। সো আমরা কি বলতে মেমোরি ম্যানেজমেন্ট, দেন হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং ম্যানেজমেন্ট, দেন হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, দেন হচ্ছে কি যেন বলেছিলাম, হার্ডওয়্যার ম্যানেজমেন্ট,
আর কিছু না বললেও হয়, তো এটা বলতে পারি যে এরর চেকিং অ্যান্ড রিকভারি, এরর চেকিং error checking, troubleshooting and recovery. troubleshooting mistake হয়েছে, troubleshooting, ওকে। সো এইগুলো হচ্ছে আমাদের ফাংশনালিটি অফ ওএস। কোশ্চেন 2 শেষ। সো আমরা নেক্সট পেজে যাব। প্রত্যেকটা পেজে হচ্ছে আমরা ডিফারেন্ট কোশ্চেন লিখব। সো আমরা নেক্সট পেজে চলে যাই। সো নাও কোশ্চেন 3। সো কোশ্চেন 3 তে আমাদের ফার্স্টে হচ্ছে দিয়েছে এখানে আমাদের প্রসেসর নিয়ে আমাদের একটা কি বলে, যাক দেখি। আ প্রসেসর হ্যাজ ওয়ান জেনারেল পারপাস রেজিস্টার দি অ্যাকুমুলেটর। এখন এইখানে একটা কথা বলতে পারেন, স্যার জেনারেল পারপাস রেজিস্টার এই জিনিসটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের সিপিইউতে। জাস্ট আ মিনিট। সো এখানে আমাদের কনসেপ্টটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। সো এখানে জেনারেল পারপাস রেজিস্টারগুলো হচ্ছে যে আমাদের সিপিইউর মধ্যে মেইন যেই রেজিস্টারগুলো থাকে সেইগুলোই হচ্ছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার। হ্যাঁ, যেমন আমাদের এসএসসি, এমএআর, এমডিআর, পিসি, তারপরে হচ্ছে সিআইআর, আইএক্স, ইন্ডেক্স রেজিস্টার যেটা। সো এইগুলোই হচ্ছে সব আমাদের জেনারেল পারপাস রেজিস্টার। সো ইন কেস কোনো কারণে এটাও আসতে পারে যে লাইক ডেসক্রাইব দ্য রোল অফ জেনারেল পারপাস রেজিস্টার, এরকম টাইপের কোশ্চেন আসলেও আসতে পারে। হ্যাঁ, তো তাহলে ফার্স্ট হচ্ছে চলেন আমরা তাহলে এইটার কনসেপ্টটা যে সিম্পলি একটু আমরা এখানে লিখে নিই, তাহলে হচ্ছে আপনাদেরও এটা রিভিশন হয়ে যাবে। সো কনসেপ্ট হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। সো আমরা জাস্ট সিম্পলি এখান থেকে একটু কনসেপ্ট নিয়ে আসি। এখানে যেখানে বলেই দিয়েছে a general purpose register is a small first storage location inside the CPU used to temporarily hold data, instructions or address while a program is running. আমি একটু আগে যেটা বললাম সেটাই কিন্তু এখানে আপনার সিম্পলি সুন্দর করে ডিফাইন করে দিয়েছে। সো আমরা এটা এখানে মেনশন করে দেই এন্ড আমরা এই পয়েন্টসগুলো এখানে আমরা একটু জাস্ট অ্যাড করে দেই। সো দেখি পয়েন্টগুলোকে কি দিয়েছে, দেখেন যে লোকেটেড ইনসাইড দ্য সিপিইউ পার্ট অফ দ্য প্রসেসর আমরা জানি, লাইক আমাদের এই যে এমএআর, এমডিআর, সিআইআর, এসএসসি, পিসি, ইন্ডেক্স রেজিস্টার, এইগুলাই holds data being processed, results of calculations or memory address much faster than main memory, so it speeds up processing. এটা তো অবশ্যই জানি, কারণ আমাদের সিপিইউর মধ্যে কিন্তু এই যে আমাদের যেই রেজিস্টারগুলো আছে এগুলোর স্পিড অনেক বেশি। Called general purpose because it can be used for many different tasks, not just one specific function. এই যে এখানে লাস্টে বলে দিয়েছে ডিফারেন্স বিটুইন জাস্ট আপনাকে মেনশন করে যে এই আমরা কি হচ্ছে এইগুলোর মধ্যে আমরা কোনো ধরনের মানে ইয়ে চাচ্ছি কিনা, ডিফারেন্স চাই কিনা। সো জাস্ট আমরা এটাকে একটু সিম্পলি এখানে ইউজ করি, এগুলোকে আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিই, পয়েন্ট আপ করে দিই, নট ব্ল্যাক। সরি এইগুলো সো তাহলে জেনারেল পারপাস রেজিস্টারের আমাদের কনসেপ্টটুকু গেল। এবার হচ্ছে আমরা আমাদের পার্টে আসি। অ্যান্ড সেভারাল পারপাস, ও আচ্ছা বলছে প্রসেস হ্যাজ ওয়ান, আচ্ছা এখানে আবার বলছে ডিফারেন্ট থিং, আ প্রসেসর হ্যাজ ওয়ান জেনারেল পারপাস রেজিস্টার, দ্য অ্যাকুমুলেটরও আছে আবার, অ্যান্ড সেভারাল স্পেশাল পারপাস রেজিস্টারও আছে। ওকে ফাইন, দেখি কি এখানে মেইন থিমটা কি। এখন যদি বলেন স্যার এখান থেকে কি কোশ্চেন আসবে না, এই যে
সেভারাল স্পেশাল পারপাস রেজিস্টার থেকে না, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না, করে থিঙ্ক করার কিছু নাই, চিন্তা করার কিছু নাই। সো আমরা মেইন থিমে আসি। সো এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং ডেসক্রিপশন অফ দ্য রো ফেজ ইউজার বাই মিসিং রেজিস্টার দ্য ড্যাশ হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি লোডেড। সো এটা অবশ্যই কী হবে, প্রোগ্রাম কাউন্টার হবে, সিম্পল। তাহলে এইটা আমরা আর এখানে লিখতেছি না, এটা তো আপনারা এমনিও পারবেন, জাস্ট এখান থেকে আমার দেখে নিলে হয়ে যাবে। সো দি প্রোগ্রাম কাউন্টার হোল্ডস দি অ্যাড্রেস অফ দ্য নেক্সট ইনস্ট্রাকশন টু বি লোডেড, কারণ এটা কিন্তু আমরা জানি যে আমাদের কিন্তু সিপিইউ কীভাবে কাজ করে। সো এখন যদি বলেন স্যার সিপিইউ কীভাবে কাজ করে, এটা তো আমি এখনও জানি না। সো কোনো সমস্যা নেই, আমার চ্যানেলে কিন্তু হচ্ছে আপনার প্রসেসর ফান্ডামেন্টালে কিন্তু ভিডিও দেওয়া আছে, ওইটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের একদম এন্টায়ার একটা সিপিইউতে একটা প্রসেস হচ্ছে আমাদের পিসি থেকে এমএআর, তারপর ওখান থেকে র্যাম থেকে এমডিআর থেকে সিএআর থেকে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, সেখানে হচ্ছে ডিকোডিং হবে, তারপর সেখান থেকে হচ্ছে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট হয়ে অ্যাকুমুলেটর হয়ে আবার এমডিআর থেকে আমাদের আউটপুট সেকশনে শো করানোর এন্টায়ার প্রসেস আমরা ওখানে দেখাইছিলাম। সো the program counter holds the address of the next instruction to be loaded. This address is then sent to the MAR, মানে এখানে আপনার MAR লেখা যাবে, লিখতে হবে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এখানে দি ড্যাশ হোল্ডস দ্য ডেটা ফেচ ফ্রম দিস অ্যাড্রেস, তাহলে এখানে হবে দি এমডিআর মানে দি মেমোরি ডেটা রেজিস্টার হোল্ডস দি ডেটা ফেচ ফ্রম দিস অ্যাড্রেস। দ্য ডেটা ইজ দেন সেন্ড টু দ্য, এটা হবে হচ্ছে আমাদের কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার অ্যান্ড দ্য কন্ট্রোল ইউনিট ডিকোড দ্য ইনস্ট্রাকশন আপকোড। তারপর হচ্ছে দ্য প্রোগ্রাম কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড। এই হচ্ছে আমাদের মেইন থিম। কি বলছেন, দ্য প্রোগ্রাম কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড। এখন এই লাস্ট পয়েন্টটা বলতে পারেন স্যার এই পয়েন্টটা তো বুঝি নাই, যে দ্য প্রোগ্রাম কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড এই জিনিসটার মানে কি। সো এইটার একটা থিম হচ্ছে, আমি আজকে আপনাকে একটু সিম্পলি দেখাবো। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমি বলতেছি, এই চ্যাপ্টারে আছে এই কয়টা জিনিস। এইটা হচ্ছে মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট চারটা পয়েন্ট। এইটাকে আমরা বলি রেজিস্টার ট্রান্সফার নোটেশন। এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী বা কীভাবে কাজ করে, রেজিস্টার ট্রান্সফার নোটেশন। সো এইখানে দেখেন আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সফারগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় হচ্ছে সেইটা হচ্ছে একটু আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সো আমাদের এখানে মেইন থিমটা হচ্ছে যে আমাদের দেখেন আমাদের সিপিইউতে হচ্ছে আমাদের ফার্স্টে কিন্তু প্রসেসিংটা স্টার্ট কিন্তু হয় আমাদের প্রোগ্রাম কাউন্টার থেকে। ফার্স্টে হচ্ছে আমাদের নেক্সট যে ইনস্ট্রাকশনটা হচ্ছে আমাদের সিপিইউতে আসবে, ওই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টারে এসে স্টোর হবে। দেন ওই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার থেকে এমএআর এ কপি করা হবে। দেন এমএআর করবে কি, যে ওই অ্যাড্রেসে হচ্ছে র্যামে যে ইনস্ট্রাকশনটা আছে ওই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে আপনার র্যাম থেকে এমডিআর এর কাছে সেন্ড করবে। দেন তার মানে কি হলো, যে এখানে তাহলে আমাদের এমএআর এ যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে হচ্ছে আমাদের যেই অ্যাকচুয়াল যে ইনস্ট্রাকশনটা আছে ওই ইনস্ট্রাকশনটা কিন্তু হচ্ছে কি আমাদের এখন এই এমডিআর এর মধ্যে আপনার কপি করা হয়ে গেল। দেন এমডিআর থেকে কিন্তু হচ্ছে আমাদের ওই ডেটাটা কিন্তু আমাদের সিআইআর এ ট্রান্সফার হয়ে যাবে, মানে কপি করা হয়ে যাবে। সো এইখানে দেখেন, সো এইটাকে হচ্ছে আমরা সিম্পলি মানে এইভাবেই আমরা লিখি যে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা লিখি যে আমাদের ফার্স্টে মানে মেইন থিম হচ্ছে ফার্স্টে হচ্ছে মানে আমাদের ফার্স্ট স্টেপ যদি বলি, ফার্স্টে হচ্ছে আমরা পিসি এর মধ্যে হচ্ছে আমরা আমাদের অ্যাড্রেসটাকে হোল্ড করব। তার আমরা সেটাকে সিম্পলি এইভাবে লিখি যে পিসি দিয়ে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখি। সো এর মানে হচ্ছে যে পিসি হোল্ডস the address of the next instruction. PC holds the address of the next instruction. সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা যে পিসির ওই অ্যাড্রেসটাকে আমরা হচ্ছে এমএআর এ আমরা কপি করে ফেলবো। তো আমরা এটা এইভাবে লিখি যে এমএআর এ হচ্ছে পিসির ওই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কপি করা হয়ে যাবে।
সো এইখানে হচ্ছে আমরা যেটা লিখি সেটা হচ্ছে এই যেখানে লেখা আছে যে কন্টেন্টস অফ পিসি কপিড ইনটু এমএআর। সো কন্টেন্টস মানে অ্যাড্রেস, contents of PC copied into MAR। দেন হচ্ছে আমাদের প্রোগ্রাম কাউন্টার কিন্তু আপনার এই এখন কিন্তু ফ্রি হয়ে গেল। প্রোগ্রাম কাউন্টারটা কিন্তু কি আপনার কিন্তু কি হয়ে গেল, আপনার কিন্তু মানে ফ্রি হয়ে গেল বলতে মানে একদম যে ফ্রি হয়ে গেছে এরকম না। প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা যখন আমাদের MAR এ কপি করা হয়ে যাবে তখন প্রোগ্রাম কাউন্টার হচ্ছে আপনার 1 করে ইনক্রিজ হবে। অ্যান্ড 1 করে ইনক্রিজ হওয়া মানে হচ্ছে সে আপনার নেক্সট আর একটা ইনস্ট্রাকশন সে আবার স্টোর করার জন্য সে রেডি। সো তার মানে হচ্ছে আপনি এখন এখানে যেটা হবে যে পিসি equal to PC plus 1। সো এর মানে হচ্ছে যে PC is incremented by 1। তারপর কি হবে, তারপর কিন্তু হচ্ছে আমাদের MAR এর যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের লোকেশনে যেই ইনস্ট্রাকশনটা আছে সেইটা কিন্তু আমাদের MDR এ আসবে। তো আমরা এটাকে এইভাবে লিখবো যে MDR রে হচ্ছে আমাদের যাবে কে MAR এর যেই অ্যাড্রেসটা, MAR এর যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের যেই ডেটাটা আছে সেইটা। সো এটাকে হচ্ছে আমরা ডাবল মানে এই যে এই ব্র্যাকেট দিয়ে MAR মানে হচ্ছে কি আমাদের অ্যাড্রেস, আর এই অ্যাড্রেসে হচ্ছে যে ইনস্ট্রাকশনটা আছে সেইটাকে মেইন করার জন্য হচ্ছে আমরা এই অ্যাড্রেসটাকে হচ্ছে আমরা আবার একটা ব্র্যাকেটের মধ্যে আমরা পেস্ট করে দেব। সরি, এই যে এই অ্যাড্রেসটাকে হচ্ছে কি আমরা আবার একটা ব্র্যাকেটের মধ্যে পেস্ট করে দেব। সো এর মানে হচ্ছে instruction at location instruction of the address না এটা এভাবে লেখা যায় instruction আচ্ছা এখানে কি লিখছে দেখি, হ্যাঁ এই যে এটা data stored at address shown in MAR is copied into MDR। ঠিক আছে, এটাও লেখা যায়। সম লিখতে পারি যে ইনস্ট্রাকশন অর ডেটা যাই বলে কারণ ইনস্ট্রাকশন কি লিখেছে ডেটা স্টোরড অ্যাট instruction stored at address is shown in MAR is copied into MDR and then finally আমাদের কি হবে MDR এর ওই ডেটা কিন্তু কি আমাদের CIR এ ট্রান্সফার হয়ে যাবে। সো আমরা এখন এটাকে সেম ভাবে জাস্ট আমরা একটা ব্র্যাকেট দিয়ে লিখব MDR। সো instruction holds at MDR, sorry in MDR is then copied into CIR। সো তার এখানে দেখেন মানে সিঙ্গেল ব্র্যাকেট দিয়ে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল ডেটাকে আমরা মিন করতেছি। এখন ওই সিঙ্গেল ডেটা কিন্তু আমাদের ইনস্ট্রাকশনও হতে পারে আবার অ্যাড্রেস হতে পারে, আর এইখানে ডাবল ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা কি মিন করতেছি যে আমাদের এই MAR লোকেশনে যে অ্যাড্রেস সরি মানে MAR এর মধ্যে হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের যেই ইনস্ট্রাকশনটা মানে ওই লোকেশনে আমাদের যেই অ্যাকচুয়াল যে ইনস্ট্রাকশন আছে ওই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে আমরা মিন করার জন্য হচ্ছে আমরা এখানে ডাবল ব্র্যাকেট ইউজ করছি। তাহলে এখানে আলটিমেটলি আমাদের মেইন থিম হচ্ছে এইটুকু, এই চারটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মেইন থিম। সো এই চারটাকে আমরা বলি হচ্ছে রেজিস্টার ট্রান্সফার নোটেশন, মানে আমাদের কোন রেজিস্টার থেকে কোন রেজিস্টারে হচ্ছে আমাদের ডেটাটা ট্রান্সফার হচ্ছে
সেইটার হচ্ছে আমাদের একটা মানে কি বলা যায় যে আপনার মানে প্রোগ্রামিং স্টেটমেন্ট। মানে আপনার হচ্ছে আপনার এক একটা ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট যে আমাদের কোন রেজিস্টার থেকে হচ্ছে কোনটাতে আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে। সো এইটাই দেখেন আমাদের এখানে এটাই এখানে আমাদের মেনশন করছে রেজিস্টার ট্রান্সফার নোটেশনের এই পার্টটা। সো তাহলে এই হচ্ছে গেল আমাদের সিম্পল থিম ফর আমাদের এইটার জন্য। সো তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা রেজিস্টার ট্রান্সফার নোটেশন পার্টটা কিন্তু আমরা দেখে ফেললাম। সো আমরা এখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে আসি। describe RTN in simple based on a level। এই যে এখানে বলে দিয়েছে দেখেন what is RTN। Register transfer notation or RTN is a simple way of showing operations inside the CPU using symbols that describe how data is transferred between register and other components। সো আই থিঙ্ক আপনি এটা বুঝতে পেরেছেন, ইজি জিনিস। সো এটা আমরা এখানে অ্যাড করে দিই যেহেতু আমরা টপিকটা দেখলাম। সো RTN register transfer notation। সেটা এখানে অ্যাড করে দিলাম। আর কি কি দিচ্ছে এখানে দেখি। কি পয়েন্টসগুলো আমাদের খুব বেশি একটা লাগবে না, এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে জাস্ট আমাদের এই পার্টটুকু ইম্পর্টেন্ট, এই যে এটা। সব এইটা আমি এখানে তখন স্ক্রিনশট নিয়ে আমি ওখানে অ্যাড করে দিচ্ছি। সেভ করি আগে এটাকে, দেন আমি এটাকে এখানে অ্যাড করে দিচ্ছি জাস্ট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। এটাকে হচ্ছে জাস্ট এ মিনিট, এটা ঠিক করে নিই। ডট টেক্সট হয়ে গেল। আচ্ছা গেল এটা। সো আমরা কোশ্চেনে ফিরে আসি। সো দ্য কোশ্চেন, তাহলে এইটাই আমাদের এখানে বলেছিল যে তাহলে এই যে এখানে লাস্টে কি বলেছো যে দ্য ড্যাশ ইজ ইনক্রিমেন্টেড। সো আমরা এখন তো আমরা বুঝলাম যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রাম কাউন্টারটা কিন্তু আমাদের কি হয়, ইনক্রিমেন্ট হয় বাই 1। সো দ্য প্রোগ্রাম কাউন্টার ইজ ইনক্রিমেন্টেড। আর বাকি পার্টগুলো আপনি কিন্তু অলরেডি বুঝতে পারছেন, এটা আমরা জানিও। ফাইন। সো কোশ্চেন 3B-তে দেখে আসি। বিতে হচ্ছে আমাদের তো সেই জিনিস, আমাদের এগুলো তো ইজি জিনিস, আপনি এখন এগুলো জাস্ট প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে এটা আমাদের কীভাবে কাজ করতে হয়। তো এটা তখন আমরা লাস্টে করবো, এটা আমরা যদি আমাদের টাইম থাকে। তো অলমোস্ট 58 মিনিট হয়ে গেছে। সো আমরা এটা পরে দেখতেছি, কারণ এইগুলো তো হচ্ছে আমাদের জাস্ট এখান থেকে ইনস্ট্রাকশন দেখে দেখে হচ্ছে আমাদেরকে বুঝে বুঝে আমাদের ভ্যালুগুলো ফিল আপ করতে হবে। এটা তো ইজি জিনিস, এটা তো মনে করেন যে আমার আসলে থিওরিটিক্যালি বোঝানো কিছু নাই। এবার আসে এখানে আমাদের নেক্সট কোশ্চেন চ্যাপ্টার 2 থেকে দিছে। সো এটা আমরা কোশ্চেন তাহলে 4-এ চলে যাচ্ছি। সো কোশ্চেন 4-এ আমরা চলে আসলাম। আচ্ছা, সো তাহলে এই কোশ্চেন 4 হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 থেকে আসছে। সো চ্যাপ্টার 2 এর কনসেপ্টটা যদি আমরা দেখে নিই, আমরা এখানে বলেছে Melinda and her friends set up a peer-to-peer network between their computers to share data। সো পিয়ার টু পিয়ার তো আমরা জানি যে এখানে ধরেন যে হচ্ছে আমাদের যদি ধরেন 4টা কম্পিউটার থাকে, সো 4টা কম্পিউটারে সবাই কিন্তু সবার সাথে কানেক্টেড থাকবে। আর এখানে কিন্তু আপনার বলতে গেলে বাই ডিরেকশনাল মানে ভাইস ভার্সা কিন্তু আপনার ডেটা ট্রান্সমিট হবে। মানে আপনিও হচ্ছে ডেটা সেন্ড করবেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যাকে সেন্ড করবেন সেও কিন্তু চাইলে আপনাকে ডেটা সেন্ড করতে পারবে। সো দিস কল পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কানেকশন। সো তাহলে হচ্ছে এখানে বলেছে describe the key features of a peer-to-peer network। সো তাহলে এখানে হচ্ছে আমরা যে মেন থিমগুলো বলতে পারি, হ্যাঁ, যে পিয়ার টু পিয়ারে আমাদের কি ফিচারগুলো তো আমাদের এখানে মেনশন করতে হবে, সিম্পলি এছাড়া তো কিছু না। সো আচ্ছা আমি আগে দিকটা নিয়ে নিই, আমাদের নাম্বার এ। সো আচ্ছা
সো এটা হচ্ছে আমাদের পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ফিচার্স অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। সো মেইন থিম বলে দেখেন আমাদের এখানে কিন্তু আরেকটা সব থেকে মাথায় রাখতে হবে, পিয়ার টু পিয়ারে কিন্তু হচ্ছে আমাদের যে কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে তাদের সবারই কিন্তু স্ট্যাটাস কনফিগারেশন অলমোস্ট সেমই হবে, অলমোস্ট সেম হবে। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ দেখা যায় যে ধরেন আপনার পিসির এখন কনফিগারেশন তো আর মনে করেন যে তো ইয়ে করা যায় না, স্পেসিফাই করা যায় না। ধরেন যে আপনার পিসি হচ্ছে ধরেন যে 20,000 প্রাইসের একটা পিসি, আর আপনার সাথে যে কানেক্টেড তার পিসির প্রাইস হচ্ছে আপনার ধরেন যে আপনার 2 লাখ প্রাইসের একটা পিসি। এখন আপনার সাথে যে কানেক্টেড মানে যার পিসি প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, এখন সে যদি আপনাকে ধরেন যে আপনার 20 GB ফাইলের একটা 20 GB সাইজের একটা ফাইল আপনাকে সেন্ড করলো। এখন আপনার পিসি তো হচ্ছে জাস্ট মাত্র 20,000 প্রাইসের একটা পিসি। সো এখন আপনার পিসি তাহলে কনফিগারেশন অবশ্যই অনেক লো হবে, আপনার পিসির ইন্টারনেট কানেকশনও লো হতে পারে, আপনার পিসিতে যে স্টোরেজ আছে সেইটারও কিন্তু আপনার ট্রান্সফার স্পিডও লো হবে, সিম্পল। আপনার প্রসেসরের ওয়ার্কিং স্পিডও স্লো হবে, র্যামের স্পিড স্লো হবে। তাহলে এখন ওই যে আপনার হাই এন্ড পিসি থেকে যে 20 GB ফাইলে 20 GB সাইজে যে ফাইলটা আপনার পিসি যদি সেন্ড করা হয়, সো আপনার পিসি কিন্তু খুবই স্লো কিন্তু আপনার ওই ফাইলটাকে কিন্তু প্রসেস করতে পারবে, রাইট? এটা কিন্তু সিম্পল কনসেপ্ট। সো তাহলে এখানে আমরা এই জন্য এটা বললাম যে পিয়ার টু পিয়ার কানেকশনে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা কম্পিউটারে হচ্ছে অলমোস্ট আমাদের সেম স্ট্যাটাসে রাখতে হবে, মানে সবগুলো যাতে হচ্ছে অলমোস্ট সেম কনফিগারেশনেই থাকে, ঠিক আছে? এই হলো ফার্স্ট ফিচার্স। সেকেন্ড আমরা বলতে পারি যে আমাদের এখানে প্রত্যেকটা কম্পিউটার কিন্তু হচ্ছে কি আপনার কিন্তু মানে এই প্রত্যেকটা কম্পিউটার কিন্তু আপনার মানে সবাইকে কিন্তু হচ্ছে আপনার রিসোর্স শেয়ার করতে পারবে, ডিস্ট্রিবিউট করতে পারবে। আবার কিন্তু আপনি চাইলে কিন্তু অন্য সব পিসিতে কিন্তু আপনি কিন্তু কি বলে রিসোর্স কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন। এইগুলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আমরা আরও বলতে পারি যে আপনার এখানে হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু হচ্ছে যে আপনার প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু আপনার পার্সোনাল সিকিউরিটি সিস্টেম কিন্তু এখানে থাকবে। কারণ দেখেন এখানে তো হচ্ছে আমাদের পিয়ার টু পিয়ার কানেকশন। সো আমি যদি জাস্ট একটা সিম্পল আপনার একটা ইয়ে দেখাই, কি বলে আপনার পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের একটা এক্সাম্পল দেখাই কানেকশনটা, তাহলে বুঝতে পারবেন। সো এই যে একটা পিয়ার টু পিয়ার কানেকশন, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কিন্তু কোনো এই যে আমাদের কিন্তু এটাও সেম। সো দেখেন আমাদের 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 এই পাশেটা হচ্ছে কি সার্ভার বেস। দেখেন আমাদের এই সার্ভার বেসে কিন্তু আমাদের একটা সেন্ট্রাল সার্ভার আছে। আচ্ছা এইটারও বেটার, এই যে আমাদের এখানে কিন্তু সার্ভার বেসে কিন্তু একটা সেন্ট্রাল সার্ভার আছে। সো এইখানে যে আমাদের যে 6টা পিসি আছে সবগুলো কিন্তু আমাদের সেন্ট্রাল সার্ভার উপর ডিপেন্ডেড। সো সেন্ট্রাল সার্ভার যদি আমাদের ডাউন হয়ে যায় সবগুলো পিসি কিন্তু ডাউন হয়ে যাবে। অ্যান্ড সেন্ট্রাল সার্ভারের যে সিকিউরিটি সিস্টেম ওইটার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আমাদের এই 6টা পিসির সিকিউরিটি সিস্টেম। সেন্ট্রাল সার্ভারের সিকিউরিটি সিস্টেম যদি ডাউন হয়ে যায়, সো আমাদের এই 6টা পিসির কিন্তু সিকিউরিটি সিস্টেম ডাউন হয়ে যাবে, চোখ বন্ধ করে মাস্ট বি। কিন্তু এখানে কিন্তু কোনো সেন্ট্রাল সার্ভার তো নাই, তার মানে এখানে প্রত্যেকটা পিসি হচ্ছে ওয়ার্কস অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভার। সো তার মানে এখানে প্রত্যেকটা পিসিতে কিন্তু পার্সোনাল সিকিউরিটি সিস্টেম আছে, অ্যান্ড সেটা কিন্তু হচ্ছে একটা স্ট্রং সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে? কারণ এখানে দেখেন এখানে কিন্তু এই একটা পিসি কিন্তু বাকি সবগুলো পিসি থেকে কিন্তু আপনার ফাইল কিন্তু অ্যাক্সেস করতে পারবে, আবার ফাইল শেয়ারও করতে পারবে। এখন ফাইল যদি অ্যাক্সেস করেও সে কিন্তু চাইলে ওই অন্য পিসিগুলো কিন্তু কখনোই কিন্তু আপনার কোনো ধরনের কোনো মানে হার্ম কোনো ফাইল কিন্তু সে শেয়ার করতে পারবে না, কোনো ধরনের কোনো আপনার মানে কি বলা যায় আপনার আনঅথরাইজ টাইপের কোনো কাজও কিন্তু সে করতে পারবে না, চাইলেও কিন্তু করতে পারবে না, কারণ এইখানে প্রত্যেকটা পিসি সেই সিকিউরিটি সিস্টেম খুবই হাই, ঠিক আছে? সো এই কিন্তু আমাদের কিছু পয়েন্টস আমরা এখানে অলরেডি মেনশন করে ফেললাম। সো তাহলে আমরা এখানে সিম্পলি যদি এখন এগুলোকে একটু লিখি, সো আমরা বলতে পারি all computers are almost equal all computers are almost equal
computers must কি আছে equal of status দেন হচ্ছে আমি এটা বলতে পারি each computer provides access to resources and data এটা বলতে পারি data is distributed within all the connected computers এটাও বলতে পারি computers can communicate and share resources আচ্ছা দেন হচ্ছে আমরা এটাও মেনশন করতে পারি each computer is responsible for its own security এই আমাদের কিন্তু সিম্পল আমাদের কিছু পয়েন্টস গেল বেসড অন পিয়ার টু পিয়ার কানেকশন হ্যাঁ আর এই পাশে তো এই যে আমাদের তো ডায়াগ্রাম তো আছে জাস্ট দেখলেই কিন্তু আপনার মাথায় চলে আসবে এবার আমাদের কিন্তু এই এগুলোর উপর কিন্তু স্লাইডও দেওয়া আছে আচ্ছা সো গেল এটা এই নাম্বার বিতে বলেছে ডিসক্রাইব টু ড্রব্যাকস অফ মেরিন্দা এন্ড হার ফ্রেন্ডস ইউজিং আ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সো আমাদেরকে হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের আমাদের দুইটা ড্রব্যাকস আমাদেরকে সিম্পলি হচ্ছে ডিসক্রাইব করতে হবে আচ্ছা তো আমরা আগে এখানে পয়েন্টটা মেনশন করে নিই আমাদের কোশ্চেন বি আচ্ছা সো ড্রব্যাকস অফ P2P নেটওয়ার্ক শর্টকাটে দেখলাম ড্রব্যাকস অফ P2P নেটওয়ার্ক সো ড্রব্যাকের থিমটা যদি বলি সো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো সেন্ট্রাল ম্যানেজমেন্ট তো নাই তাই না আমরা যদি আবার আমাদের থিমে ব্যাক আসি সো এই যে আমাদের এখানে কিন্তু কোনো সেন্ট্রাল ম্যানেজমেন্ট তো নাই তাই না সো তাহলে হচ্ছে ব্যাপারটা এরকম কোনো একটা কম্পিউটারে যদি আপনার কোনো একটা ফাইল যদি ব্যাকআপ না রাখা হয় তাহলে ওই ফাইলটা যদি ওই কম্পিউটার থেকে যদি লস হয়ে যায় তাহলে কিন্তু আপনার বাকি সবগুলো কম্পিউটার থেকেও কিন্তু আপনার ওই ফাইলটা কিন্তু লস হয়ে যায় আপনার যাবে কারণ আপনার এখানে তো কোনো সেন্ট্রাল কোনো সার্ভার ওর ম্যানেজমেন্ট তো নাই এরপর আমরা কিন্তু এটা বলতে পারি যে আপনার কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো সেন্ট্রাল কোনো ম্যানেজমেন্ট সফটওয়্যার কিন্তু নাই তাহলে এখানে যেটা হবে যে কোনো দেখা যায় যদি কখনো যদি কোনো একটা সফটওয়্যার যদি আপনার ম্যানেজ করার বা আপডেট করার কোনো টাস্ক যদি চলে আসে তখন কিন্তু দেখা যাবে যে যখন সবাই মিলে যখন আপনার ওই টাস্কটা আপনার ওই পারফর্ম করতে যাবে তখন দেখা যাবে যে আপনার কিন্তু একটা মানে প্রবলেম হতে পারে মানে হচ্ছে আপনার মানে একটা মানে কনসিস্টেন্সিটা থাকবে না কিন্তু ঠিক আছে কারণ মনে করেন যে একই টাস্ক যখন 6 জন মিলে করবে তখন কিন্তু এক একজনের কিন্তু টাস্কের কাজ করার সিস্টেম কিন্তু এক এক রকম হতে পারে কিন্তু যদি আমাদের এখানে এই একটা যে সেন্ট্রাল সার্ভার থাকতো তাহলে সেই কিন্তু সব কিছু করতো বাকি এই ক্লায়েন্টগুলো হচ্ছে জাস্ট সেটাকে ইউজ করতো তাহলে এখানে কি হচ্ছে যে এখানে কিন্তু এই একটাই সেন্ট্রাল সার্ভারে কিন্তু সে সব কিছু আপনার হ্যান্ডেল করতেছে এখানে কিন্তু তাহলে আপনার কিন্তু খুব এখানে যারা হচ্ছে ক্লায়েন্টদের কিন্তু আপনার কোনো প্যারা খাইতে হবে না তাই না তো থিম হচ্ছে এইটা যে তাহলে এই টাইপের কিন্তু আমাদের কিছু মানে আমাদের ড্রব্যাকস থাকতে পারে তারপরে হচ্ছে মনে করেন যে আমাদের এখানে কিন্তু মানে যেহেতু প্রত্যেকটা কম্পিউটার কিন্তু হচ্ছে আপনার মানে একটার সাথে আরেকটা কানেক্টেড সো এখন যে এরকম হয় যে সিম্পলি ধরে নেন যে এই কম্পিউটারের কাছ থেকে ইনফরমেশন নেয়ার জন্য হচ্ছে সবাই এখন ওয়েট করতেছে এইটার কাছ থেকে যে লেফট সাইডে যে পিপিসিটা আছে এর কাছ থেকে ইনফরমেশন নেয়ার জন্য বাকি 5টা ওয়েট করতেছে এখন 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 এটা তো হচ্ছে একটা কি আমাদের একটা ইন্ডিভিজুয়াল কম্পিউটার কোনো সার্ভার তো না সো কম্পিউটারের কিন্তু আপনার স্পিড কম্পেয়ারলি কিন্তু স্লো থাকে
সার্ভারের স্পিড কিন্তু অলওয়েজ ফাস্ট থাকে, কিন্তু আমাদের কম্পিউটারের স্পিড কিন্তু লিটারালি স্লোই থাকে। তো তাহলে এখন এই কম্পিউটারের কাছ থেকে ইনফরমেশন পাওয়ার জন্য যে বাকি পাঁচজন যদি ওয়েট করে, সো এখন এই কম্পিউটার যদি একসাথেই পাঁচজনকে আপনার ইনফরমেশন শেয়ার করতে যায়, তখন কিন্তু তার স্পিড কিন্তু ডাউন হয়ে যাবে। সিম্পল। তো এই কিন্তু হচ্ছে আমাদের কিছু ড্রব্যাক কিন্তু আমরা বলে ফেললাম অলরেডি। সো দেখি আমরা যদি চ্যাট জিপিটিতে কিছু আমরা ড্রব্যাক নিয়ে আসি, চারটা নিয়ে এসেছি কি, 4 মেজর ড্রব্যাকস অফ P2P network in shorter and describe each of the drawbacks in shorter based on a level. দেখেন এই যে এখানে সুন্দর করে দিয়েছে চারটা। ফার্স্ট দিয়েছে সিকিউরিটি রিস্ক, কেন কি বলেছে দেখেন, নো সেন্ট্রাল কন্ট্রোল, সো ভাইরাসেস অ্যান্ড ম্যালওয়্যার ক্যান স্প্রেড ইজিলি বিটুইন কম্পিউটার্স। হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু হতে পারে। তারপর ডেটা ইনকনসিস্টেন্সি, ওই যে আমি কিন্তু একটুকে বলেছিলাম যে আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো কনসিস্টেন্সি কিন্তু থাকবে না। কেন? ফাইল মে বি ডুপ্লিকেটেড অর ডিফারেন্ট ভার্সনস মে এক্সিস্ট অন ডিফারেন্ট মেশিনস। ওই যে বললাম যে একটা টাস্ক ওর একটা ফাইল যদি বলা হয় যে একটা ফাইল আমি দিলাম, আমি বললাম যে এই ফাইলটাকে হচ্ছে আপডেট করতে হবে, এখন 6টা পিসি যখন ওই একই ফাইল যখন আপডেট করতে যাবে, তখন দেখা যাবে যে একজনের সাথে কিন্তু আপনার আরেকজনের কিন্তু টাস্ক মিলবে না, তখন কি হবে, আমাদের কিন্তু একটা ইনকনসিস্টেন্সি ক্রিয়েট হয়ে যাবে। তারপর হচ্ছে ডিফিকাল্ট টু ম্যানেজ, এটা তো অবশ্যই হার্ড টু ব্যাকআপ আপডেটস অর মনিটর বিকজ দেয়ার ইজ নো সেন্ট্রাল সার্ভার। পারফরমেন্স ইস্যু হতে পারে ইফ ওয়ান কম্পিউটার ইজ স্লো অর বিজি, শেয়ারিং ফাইলস অর রিসোর্সেস অলসো বিকাম স্লো। এই কিন্তু হয়ে গেল আমাদের চারটা পয়েন্ট, অ্যান্ড ইচ অফ আমাদের প্রত্যেকটার জন্য কি আমাদের এখানে হচ্ছে ডেসক্রিপশন। সো আমরা সিম্পলি এখানে এটাই মেনশন করতে পারি যে আমাদের এখানে তো হচ্ছে 4 মার্কস। সো আমরা ধরেন যে আমরা ফার্স্ট দিলাম হচ্ছে আমাদের ডেটা কনসিস্টেন্সি, অ্যান্ড দেন হচ্ছে আমরা ওইটার ডেসক্রিপশনটা দিয়ে দেবো, দেন আমরা এখানে লিখবো হচ্ছে আমাদের ডিফিকাল্ট টু ম্যানেজ, দেন হচ্ছে আমরা এখানে ওটার ডেসক্রিপশনটা দিয়ে দেবো। সিম্পল। সো আমরা এটা এখানে ইউজ করে এখানে মেনশন করে দিই। সো তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই কনসেপ্টগুলো একদম ফুললি ক্লিয়ার করে ফেলবেন, যেন একদম মাথার মধ্যে ঢুকে যায়। তাহলে হচ্ছে আমাদের কিন্তু রিভিশনটাও কিন্তু আমাদের হয়ে গেল এর সাথে সাথে। আচ্ছা, এবার আমরা আবার কোশ্চেনে ব্যাক করি। আচ্ছা, আমরা তাহলে আরেকটা নেক্সট ক্লাসে মানে আচ্ছা তাহলে আমরা আমাদের এই ক্লাসটা আমরা এখানেই আপাতত স্টপ করি, কারণ বেশি লং হয়ে গেলে আবার সব একবারে দেখতে গেলে আবার মাথা কাজ করবে না। সো আমরা হচ্ছে বাকিটুকু আমরা নেক্সট ক্লাসে আমরা দেখি কমপ্লিট করার ট্রাই করবো ইনশাল্লাহ।